পড়ছিলাম ভালোবাসে কও, কলমে নুজাইফা নুন। পর্ব সংখ্যা 24। পরাগ ভাই আমার গা থেকে পোশাক উন্মুক্ত করে দেন। ভেজা কাপড় দিয়ে সর্বাঙ্গ মুছে নিজের পরনের শার্ট পরিয়ে দেন। আমি দু হাতে শক্ত করে পরাগ ভাইকে আঁকড়ে ধরে তার ঘাড়ে মুখ গুজে দিই। তার হাত আস্তে আস্তে আমার পিঠে বুলিয়ে দিল। আমার ভেজা শরীর তার উষ্ণ বুকের সঙ্গে মিশে এক অদ্ভুত কাঁপুনি তুলছিল। চোখ তুলে তাকাতেই দেখি তার দৃষ্টিতে একসাথে আতঙ্ক, আকাঙ্ক্ষা আর অনিবার্য টান। সেই সাথে কপাল বেয়ে নেমে আসছে অজস্র ঘাম। আমি কাপা গলায় জিজ্ঞেস করলাম, আপনি ঠিক আছেন পরাগ ভাই? এত ঘামছেন কেন? শরীর খারাপ করছে কি? তিনি কিছু বললেন না। নিঃশব্দে তার আঙুলের ডগা দিয়ে আমার মুখের উপর থেকে চুলগুলো সরিয়ে দিলেন। তার হাতের স্পর্শে আমার শরীর জ্বলে উঠল। বজ্রকণ্ঠে আকাশ ফেটে পড়ছিল। টিনের চালে বৃষ্টির ছন্দ এক অচেনা সুর বেঁধে দিচ্ছিল। ঘর অর্ধেক অন্ধকারে ঢেকেছিল। শুধু ম্লান আলোয় ভেসে উঠছিল পরাগ ভাইয়ের চোখ। সেই চোখে অনুচ্চারিত আগুন, আর আমার শরীরে সেই আগুনের দহন। আমি আরো শক্ত করে তার গলা জড়িয়ে ধরলাম। তার ঘামে ভেজা শরীরের গন্ধ, বৃষ্টির সোদামাটির ঘ্রাণ, আমার বুকের ভেতর তোলপাড় করা অস্থিরতা একসাথে মিশে যাচ্ছিল। পরাগ ভাই তার গলার বেষ্টনী থেকে আমার হাত দুটো সরিয়ে দিলেন। গলার স্বর নিচু করে বললেন, এভাবে কাছে টানলে আমি নিজেকে হারিয়ে ফেলবো পাপড়ি। তার কথায় বুক কেঁপে উঠল আমার। চোখ ভিজে এলো অজানা আবেগে। আমি তার বুকের ভেতর মুখ লুকিয়ে কাপা কণ্ঠে বললাম, আমিও চাই আপনি আমাতে হারিয়ে যান। আমি আপনাকে অনুভব করতে চাই পরাগ ভাই। আপনার রঙে রঙিন হতে চাই। পরাগ ভাইয়ের আঙুল ধীরে ধীরে আমার মুখ ছুঁয়ে নামলো চিবুকের নিচে। আমি চোখ বন্ধ করতেই নিঃশ্বাস গরম হয়ে উঠল। কানে শোনা গেল কেবল তার হৃদয়ের তীব্র ধুকপুকানি। তিনি আমার কপালে শক্ত করে চুমো খেলেন। কোমল স্বরে বললেন, তুই এখন আর নিজের মধ্যে নেই পাপড়ি। তুই অসুস্থ। তোর বিচার শক্তি নেই। আমি তোর অসুস্থতার সুযোগ নিয়ে কিছু করতে। পরাগ ভাই বাকি কথা শেষ করার আগেই আমি পরাগ ভাইয়ের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিই। বিস্ময়ে পরাগ ভাইয়ের চোখ বড় হয়ে যায়। তিনি হয়তো ভাবতেই পারেননি আমি এমন একটা কাজ করে বসবো। তিনি স্তব্ধ হয়ে গেলেন। তার বুকের ভেতর ধুকপুকানি আরো তীব্র হয়ে উঠল। তিনি নিজেও আমার সাথে তাল মেলালেন। মিনিট দুয়েক পর আমার ঠোঁট ছেড়ে দুহাতে আমার মুখটা ধরলেন। চোখে চোখ রেখে বললেন, পাপড়ি। শব্দটা খুব ধীরে বেরোলো তার ঠোঁট থেকে। আমি চোখ বন্ধ করেই ফিসফিস করে বললাম, আপনি কিছু বলবেন না প্লিজ। শুধু আমাকে অনুভব করুন। তার আঙুলের স্পর্শ আমার গালের উপর দিয়ে নেমে এলো গলার কাছে। বৃষ্টির গন্ধ আর শরীরের উষ্ণতা এক হয়ে এক অদ্ভুত মাতাল করা ঘ্রাণ তুলছিল। পরাগ ভাই ধীরে ধীরে আমার কপাল, চোখ আর ঠোঁটের কোণে একের পর এক ছোট ছোট চুমো এঁকে দিলেন। তার কণ্ঠ কাঁপছিল। তুই আমাকে কেন এমন করে ভাসিয়ে নিচ্ছিস পাপড়ি? নিজেকে সামলানো দায় হয়ে পড়েছে আমার। আমি তার বুকের উপর হাত রেখে কাপা গলায় বললাম, সামলাতে কে বলেছে আপনাকে? নিজেকে সামলাবেন বাইরের অস্বাস্থ্যকর খাবার দেখে, ঘরে থাকা স্বাস্থ্যসম্মত খাবার দেখে নয়। তিনি আমার কথার মর্মার্থ বুঝতে পারলেন কি না জানি না, তবে তিনি চুপ থাকলেন। এরপর হঠাৎ করেই পরাগ ভাই আমাকে বুকে টেনে নিলেন। বৃষ্টির শব্দ, শরীরের কাঁপুনি আর দুজনের নিঃশ্বাসে মিলে যেন ঘরটা এক অচেনা দুনিয়ায় বদলে গেল। ভোরের নিস্তব্ধতা ভাঙে পাখিদের কিচির মিচিরে। কোথাও শালিক, কোথাও দোয়েল, কেউ বা তাল গাছের মাথায় বসে সূর্যের আগমনী গান গাইছে। আমার ঘুম ভাঙল সেই পাখির সুরেই। চোখের পাতা দুটো আলতো নড়ে উঠল। আমি হালকা ভ্রু কুঁচকে বিছানায় গা এলিয়ে রইলাম আরো কিছুক্ষণ। জানালার ফাঁক গলে আসা আলো আমার মুখে পড়ছে। চুলের গোছা ছুঁয়ে দিয়েছে রোদ্দুরের সোনালি আলো। অবচেতনে একটু ঘুরে তাকাতেই বুকটা হঠাৎ থমকে গেল। আমার পাশেই পরাগ ভাই শুয়ে আছেন। তাকে দেখেই আমার গাল দুটো মুহূর্তে লাল হয়ে উঠল। হৃদস্পন্দন পাখির ডানা ঝাপটানোর মতো কেঁপে উঠল। আমি দু হাতে মুখ ঢেকে ফেললাম তড়িঘড়ি। মনে পড়ে গেল রাতের সেই বেখেয়ালির স্বপ্নের কথা, যেখানে পরাগ ভাইয়ের চোখ, কণ্ঠ আর স্পর্শে আমি হারিয়ে গিয়েছিলাম এক নিষিদ্ধ অথচ মধুর ভুবনে। পরাগ ভাই ধীরে ধীরে ঘুম থেকে জেগে চোখ খোলার চেষ্টা করলেন। চোখ খুলতেই তিনি আমাকে দেখতে পেলেন। লাজুক হেসে বললেন, কি দেখছিস এমন করে? কই কিছু না তো। মনে হলো আমাকে দেখছিস। আমার বয়েই গেছে আপনাকে দেখতে। পরাগ ভাই ভ্রুকুচকে কিছু বলতে উদ্যত হতেই বাইরে থেকে রিফাজ ভাইয়ার গলা শোনা গেল। ভোর হলো, দৌড় খোলো পরাগ ভাই ওঠরে।
রোমান্সের সময় শেষ হয়েছে সে খেয়াল কারো আছে রে? পরাগ ভাই দৌড় খুলেই রিয়াজ ভাইকে অকথ্য ভাষায় গালিগালাজ করলেন। আমি ভাবতাম শুধু বড় মামা গালিগালাজ জানেন, কিন্তু এখন তো দেখছি বাঘের বাচ্চা বাঘই হয়েছে, সিংহ হয়নি। আমি বিছানা থেকে উঠে দাঁড়াতেই তলপেটে ব্যথা অনুভব করলাম। আমি এক মুহূর্ত দম বন্ধ করে দাঁড়ালাম। পরাগ ভাই তড়িৎ এগিয়ে আসেন। উৎকণ্ঠার সহিত বলেন, তুই ঠিক আছিস? হ্যাঁ। তোর জামা কাপড় শুকিয়ে গিয়েছে, ঝটপট গোসল করে রেডি হয়ে নে, আমাদের ফিরতে হবে। সবাই অনেক টেনশন করছে। এত সকাল সকাল গোসল করতে যাব কোন দুঃখে? আমি এখন গোসল করব না, বাড়ি ফিরে গোসল করে নিব। বেশি কথা বলিস না পাপড়ি, যা বলেছি তাই কর। পরাগ ভাইয়ের কথার পিঠে কথা বলতে ইচ্ছে করলো না আমার। ঝটপট গোসল করে তৈরি হয়ে নিলাম। আন্টি খাবার নিয়ে বসে রয়েছেন। আমাকে দেখেই তিনি মিষ্টি হাসি দিলেন, পরম মমতায় ভাত মেখে খাইয়ে দিলেন। খাওয়া দাওয়া শেষ হতেই আমরা যশোরের উদ্দেশ্যে রওনা হলাম। ঘন্টা দুয়েক পর আমি বাড়িতে পৌঁছালাম। বাড়ির থমথমে পরিবেশ দেখে বুঝতে পারলাম হাওয়া গরম। বড় মামা সোফায় পা তুলে শক্ত হয়ে বসে রয়েছেন। তার চোখ মুখ রক্তশূন্য, ফ্যাকাশে দেখাচ্ছে। আমাকে দেখেই বড় মামা এগিয়ে আসেন। গম্ভীর স্বরে বললেন, আমাকে মানুষ মনে হয় না তোর? আমাকে কষ্ট দিয়ে খুব শান্তি পাস বুঝি? কষ্ট দিয়ে দিয়ে মেরে ফেলতে চাস? এভাবে বলছো কেন মামা? তো কিভাবে বলবো? গতকাল থেকে তোর কোনো খোঁজ নেই, তোর ফোন বন্ধ। আমি সারা শহর তোকে তন্ন তন্ন করে খুঁজেছি। টেনশনে মাথা ফেটে যাচ্ছিল আমার। মামার চিৎকার শুনে সকলে ড্রয়িং রুমে ছুটে আসেন। মামি ক্রুদ্ধ স্বরে বললেন, তোকে আমি ভালো মেয়ে মনে করতাম পাপড়ি, কিন্তু তুই, ছি ছি, আমার ভাবতেই ঘৃণা লাগছে। তোকে তো এই বাড়িতে ঢুকতে দেওয়াই ঠিক হয়নি। মামির কথা শুনে মামা গর্জে উঠলেন, এসব তুমি কি বলছো নয়না? ভুল কিছু বলেছি কি? গতকাল থেকে তোমার আদরের বঞ্জি নিখোঁজ। রাতের আধারে কার সাথে কোথায় কিভাবে কাটিয়ে এসেছে তার ঠিক নেই। মামির প্রতিটা শব্দ তীরের মতো বিধে আমাকে ক্ষতবিক্ষত করে দিচ্ছিল। আমার চোখ আপনা আপনি ভিজে গেল। গলার ঠিক উপরের অংশে কাঁপুনি অনুভব হলো। মুখ খুলতে চাইলেও শব্দ যেন গলায় আটকে রইল। হৃদয় ঝরঝরে ব্যথায় ভরে উঠল। আমি চোখ মুছে কিছু বলার জন্য মুখ খুলতেই পেছন থেকে পরিচিত কণ্ঠস্বর শোনা গেল, পাপড়ি সারা রাত আমার সাথে ছিল।